আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি আমার প্রাণের প্রিয় সকল শিক্ষার্থীরা খুব ভালো আছো। এই ভালো থাকার শুভকামনা করে আমি আবার তোমাদের একটি নতুন ক্লাস শুরু করব। আশা করি সবারই ভালো লাগবে। আমার ভিডিওগুলো যারা দেখছো প্রতিনিয়ত, তখন তারা আজকেও এই ভিডিও দেখে যদি ভালো লাগে তো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আশা করি তোমাদের পরবর্তীতে আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো। তো যাও, আজ আমি তোমাদের ক্লাস 10ম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের ভৌতবিজ্ঞান বিষয়ে একটা ছোট টপিক নিয়ে আমি আলোচনা করব। বিষয়টি হচ্ছে তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপ যে অধ্যায়টি আছে, চতুর্থ অধ্যায় মাধ্যমিক ভৌতবিজ্ঞান বইয়ে, সেই তাপ অধ্যায় নিয়ে আমি আজ আলোচনা করবো এবং তার বিস্তারিত আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে। আশা করি সবাই বুঝতে পারবে। আমি শুরু করছি। তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ অর্থাৎ থার্মাল এক্সপেনশন। তাপীয় প্রসারণ অর্থাৎ থার্মাল এক্সপেনশন। তো তাপীয় প্রসারণ কি জিনিস দেখবে। তাপীয় প্রসারণ সাধারণত আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে লক্ষ্য করে থাকি, বা তাপ দিলে পারে কঠিন পদার্থের প্রসারণ হয় এবং তাপ সরিয়ে যদি নেওয়া হয় কঠিন পদার্থটি তাপের পদার্থটি সংকুচিত হয়ে যায়। কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে যদি তাপ আমরা বৃদ্ধি করতে থাকি, দেখবে তরল কিংবা গ্যাসীয় পদার্থের তুলনায় কঠিন পদার্থের প্রসারণ অতি নগণ্য হয়, যা আমাদের চোখে পড়ার মতো নয়। কিন্তু তবুও আমি কয়েকটি এক্সাম তোমাদের দেব, যে এক্সামের মধ্যে দেখবে যে কঠিন পদার্থেরও প্রসারণ হয়। যেমন ধরো, একটি কাঁচের আমরা যে বয়মগুলো দেখেছি বা কাঁচের যে বোতলগুলো দেখেছি, দেখবে ডাক্তারখানা গেলে ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি ইত্যাদি যা আমরা বলে থাকি, তাহলে বাড়িতে দেখবে কাঁচের বোতল একটা সিরাপ দেয়। সেটি কাঁচের বোতল, তার মাথায় দেবে একটা সিপি লাগানো থাকে। সিপিটা কিন্তু অন্য ধাতু, কাঁচ নয়। তো দেখবে ঠান্ডার সময় সেই সিপির মুক্তিটা খুব আটকে যায় বা এটি লেগে যায়। আর ওই সিপিটা দেখবে যদি একটু ঘোরানো হয় তাহলে ওতে তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হওয়ার ফলে সিপিটি খুব সহজেই খুলে যায়। কারণ কাঁচ যেহেতু তাপের পূর্ববাহী, তাই কাঁচ পূর্বের অবস্থায় থাকে। আর যেহেতু সিপির মুখে যে যেহেতু ওই বোতলের সিপিটি অর্থাৎ মুক্তিটি যেটা ছিল সেটা তাপের খুব সুপরিবাহী, তাই চাপ দেওয়াতে বা ঘোরানোতে ওর মধ্যে তাপ উৎপন্ন হয়েছে, তাই ও দৈর্ঘ্যে প্রসারণ হয়েছে, তাই ওটা খুলে যায়। এছাড়াও দেখবে তাপের প্রসারণ কোন কাঁচের পাত্র বা গ্লাস বা দেখবে কাঁচের বোতল আমরা অনেক সময় ব্যবহার করে থাকি বাড়িতে। সেই কাঁচের বোতলে দেখবে যদি গরম জল হঠাৎ আমরা দিই, দেখবে গরম জল দেওয়ার পরে সেই কাঁচের পাত্রটি ফেটে যায়। কারণ আমরা জানি যে কাঁচের পাত্রে যে গরম জলটা ঢাললাম, জলের মধ্যে তাপ আছে এবং জলের মধ্যে তাপ প্রবাহিত হয়, কিন্তু কাঁচের পাত্রটি তাপের কুপরিবাহী, তাই কাঁচের পাত্রের মধ্যে তাপ চলাচল করতে পারে না। যেহেতু যখন আমি কাঁচের পাত্রে জল ঢাললাম, দেখবে কাঁচের পাত্রের ভিতরেরটা তাপ বেশি হয়ে গিয়েছে, অর্থাৎ তাপ প্রসারিত হওয়ার চেষ্টা করবে। কিন্তু বাইরে যেহেতু ভিতরের মতো সমান তাপ নেই, তাই সম পরিমাণ তাপ না থাকার কারণে বোতলটি ফেটে যায়। এছাড়াও দেখবে কঠিন পদার্থের একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে যে রেল লাইন দেখবে দুটো রেল লাইনের মাঝখানে দেখবে ঠিক কিছুটা ফাঁক থাকে। কারণ দুটো রেল লাইনের মাঝে ফাঁক রাখার একটাই কারণ, যে গরমের সময় দেখবে যখন প্রচণ্ড উত্তাপ বেড়ে যায়, অর্থাৎ গরম পড়তে থাকে, দেখবে দুটো রেল লাইন দৈর্ঘ্যে প্রসারণ অর্থাৎ বড় হতে থাকে। তো যদি ফাঁক না রাখা থাকতো
তাহলে রেল লাইন দুটো বড় হয়ে ঠিক এরকমভাবে বেঁকে যেত, ধনুকের মতো বেঁকে যেত, ফলে ট্রেন চলাচল ব্যাঘাত করতো। এবং দেখবেন ঠান্ডার সময় মানে ওইটা সংকুচিত ছোট হয়ে যেতে পারে, এবং যখন ট্রেনটা ওর মধ্যে আসে তখন আবার প্রসারিত হয়ে মানে বৃদ্ধি পায়, যার ফলে ফাঁকটা মানে সম্পূর্ণ হয়ে যায় প্রসারণ হলে। তাই রেল লাইনের দুটো রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয়। তো যাও, আমি আর তোমাদের আলোচনা করতে চলেছি তাপীয় প্রসারণ। এবং তাপীয় প্রসারণ আলোচনা করতে গেলে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, দ্বিধাতব। আমরা তখন যে উদাহরণগুলো দিলাম প্রথম ধাতু, দ্বিধাতব। দ্বিধাতব পাত মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। দ্বিধাতব পাত আমরা বলছি দ্বি মানে দুটি, ধাতব মানে ধাতু, আর পাত মানে পাত, দুটি ধাতব পাত। অর্থাৎ দ্বিধাতব পাত কাকে বলা হয়? যদি ভিন্ন দুটি মানে একই দৈর্ঘ্যের এবং একই প্রস্থের দুটি ভিন্ন ধাতুর পাত, দুটি ভিন্ন ধাতুর পাত, তাহলে এটা লোহা বা এটা তামা বা লোহা পিতল, এরকম দুটি ভিন্ন ধাতু হতেই পারে। এরকম ঠিক দুটি ভিন্ন ধাতুর পাতকে যদি আমরা পাশাপাশি রাখি এবং ঘরের সাধারণ সুতা যদি আমরা রিভেট করে নিই, তাহলে সে যুগ্ম হয়ে যায় পাত দুটি, সেই যুগ্ম পাতকে বলা হয় দ্বিধাতব পাত। তাহলে সংজ্ঞাটা আমি আরেকবার বলছি, তোমরা খাতায় নোট করে রাখবে। একই দৈর্ঘ্য, একই প্রস্থ এবং একই বেদ, অর্থাৎ মোটা, একই দৈর্ঘ্য, একই প্রস্থ এবং একই বেদ বিশিষ্ট দুটি ধাতুর পাতকে ঘরের সাধারণ উষ্ণতায় যদি আমরা রিভেট করি, তাহলে তাদের যুগ্ম পাতকে আমরা দ্বিধাতব পাত বলে থাকি। দ্বিধাতব পাত আমরা উদাহরণ দিয়ে বোঝাবো। তাহলে দ্বিধাতব পাত আমরা বুঝতে পেরেছি। মনে করি এ একটি লোহার পাত এবং বি একটি পিতলের পাত। আমি আগেই বললাম দ্বিধাতব পাত মানে দুটি পাত পাশাপাশি রাখা হচ্ছে ঘরের সুতায় উত্তপ্ত করা হবে। সেই দুটি পাতকে যদি আমি পাশাপাশি রাখি, দুটি পাতকে ঠিক আমরা যদি পাশাপাশি রাখি, এটা এ আর এটা বি, পিতলের পাত। এই পাত দুটি পাশাপাশি আছে এবং আমরা দেখছি একসঙ্গে যুক্ত লেগে আছে। যদি ঘরের সাধারণ উষ্ণতায় আমি এই পাত দুটিকে রেখে দিই, তাহলে পাত দুটি স্বাভাবিকভাবে দুটি সোজা থাকবে। এবং যদি দুটি পাতেরই প্রসারণ একই হয়, দেখবে পাত দুটি উত্তপ্ত করার পরও দুজনই সোজা থাকার কথা। কিন্তু যেহেতু দুটি পাতের প্রসারণ একই নয়, তাই কি হচ্ছে আমরা পরীক্ষার সাথে দেখে নেব। আমরা যদি দুটো পাতকে যদি আমি আগুনের মধ্যে দিই, তাহলে কি দেখব? কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করবো যে আগুন দিয়ে উত্তপ্ত করি বা বার্নারের সাহায্যে উত্তপ্ত করতে থাকি, কিছুক্ষণ পরে আমরা দেখব যে এই দুটো পাতকে আমরা উত্তপ্ত করতে থাকি একই সঙ্গে। কিছুক্ষণ পর দেখবো আমরা পিতলের পাতটি আমরা আগুন বা বার্নার সাহায্যে আমরা উত্তপ্ত করতে থাকি, দেখবো
কিছুক্ষণ উত্তপ্ত করার পরে দেখব যে ঠিক এরকম একটা আকার ধনুকের মতো একটা আকার ধারণ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমি আগে বলছি এটা এ, এটা বি, অর্থাৎ এটা পিতলের পাত এবং এটা লোহার পাত। হ্যাঁ, তাহলে এটা এ, এটা বি। যে লোহার পিতলের পাতটি বাইরের দিকে ধনুকের মতো বেঁকে যাচ্ছে, আর লোহার পাতটি ভিতরের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে তাপের প্রসারণ বিভিন্ন হয়, বিভিন্ন ধাতুর ক্ষেত্রে তাপের প্রসারণ বিভিন্ন। তাহলে আমরা এখানে দেখলাম যে লোহার প্রসারণ পিতল অপেক্ষা কম এবং পিতলের প্রসারণ লোহার অপেক্ষা অনেক বেশি। আমরা কি করে বুঝবো যে কার প্রসারণ বেশি? আমরা দেখব যে যদি কোনো দুটি ধাতুকে যদি মানে একই তাপমাত্রায় এবং একই দৈর্ঘ্যে এবং একই প্রস্থে এবং একই বেগ বিশিষ্ট কোনো দুটি ধাতু পাতকে যদি একই তাপমাত্রায় উত্তপ্ত করি, তার ফলে যদি যে ধাতুর পাতটি বেশি মাত্রায় বেঁকে যাবে তার প্রসারণ বেশি, এবং যে পাতটি কম বেঁকবে তার প্রসারণ কম। তো আমরা এখানে একটা পরীক্ষার সাহায্যে দেখতে পেলাম যে পিতলের পাত এর প্রসারণ লোহার পাত অপেক্ষা অনেক বেশি। তো আমরা এটা যে পরীক্ষার সাহায্যে যদি দেখাতে বলে যে দ্বিধাতব পাত পরীক্ষার সাহায্যে, হ্যাঁ এটা লেখো। আমরা কি লিখব? মনে করি একটি লোহার পাত এবং বি একটি পিতলের পাত। এ এবং বি উভয় পাতের দৈর্ঘ্য, প্রস্থ এবং বেগ একই সমান এবং ঘরের সাধারণ তাপমাত্রায় একই উষ্ণতায় দুটিকে যদি উত্তপ্ত করা হয় তাহলে উভয় পাতই স্বাভাবিকভাবে সোজা থাকতো। এবং মানে উভয় পাতই একই উষ্ণতায় উত্তপ্ত হতো। কিন্তু ভিন্ন ধাতুর প্রসারণ ভিন্ন হওয়ায় কিছুক্ষণ উত্তপ্ত করার পর দেখা গেল যে দুটি ধাতুর পাত মানে ধনুকের মতো বেঁকে গেছে। পিতলের পাতটি বাইরের দিকে বেঁকে গেছে এবং লোহার পাতটি ঠিক ভিতরের দিকে বেঁকে গেছে। এই পরীক্ষা থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ লোহার প্রসারণ অপেক্ষা অনেক বেশি। আবার আমরা এটা পরীক্ষা লেখা হলো অনুরূপভাবে যদি এই পাত যুগ্মকে আমরা বরফের মানে টুকরোর মধ্যে রাখাইয়ে বা দেখবেন সবার হাতে এখন ফ্রিজ আছে, সেই ফ্রিজের মধ্যে যদি এই যুগ্ম পাতকে আমরা রেখে দিই এর ঠিক বিপরীত অবস্থা দেখা যায়। কীরকম অবস্থা দেখা যায়? সরি, এটা এ, এটা বি। দেখবেন যদি কোনো ফ্রিজের মধ্যে বা বরফের টুকরোর মধ্যে বা বরফের মধ্যে যদি বা ঠান্ডা জাতীয় কোনো এলাকা যদি এই দুটি পাতকে যদি আমরা নিয়ে যাই, দেখবেন এই বরফ এলাকাতেও এই পাত দুটো ঠিক ধনুকের মতো বেঁকে যাচ্ছে। কিন্তু আমরা ওখানে কি দেখলাম? পিতলের পাতটি বাইরের দিকে বেঁকে যাচ্ছিল আর লোহার পাতটি ভিতরের দিকে। এখানে কি দেখছি আমরা? পিতলের পাতটি ভিতরের দিকে বেঁকে যাচ্ছে আর লোহার পাতটি বাইরের দিকে বেঁকে যাচ্ছে। তো আবার উক্ত পরীক্ষায় আমরা কি বুঝতে পারলাম যে লোহার প্রসারণ এই সংকোচন পিতল অপেক্ষা অনেক বেশি, মানে লোহাটা বেশি মাত্রা সংকুচিত হয়ে যাচ্ছে, তাই ও বাইরের দিকে বেঁকে যাচ্ছে। আর পিতলের সংকোচন লোহা অপেক্ষা অনেক কম। তো তোমাদের যদি প্রশ্ন করে যে দ্বিধাতব পাত পরীক্ষার সাহায্যে লেখো, তাহলে তোমরা আশা করি পারবে। বা তোমাকে ধরো প্রশ্নটা এরকম করলো, দেখাও যে দুটি ধাতুর পাত এই দৈর্ঘ্য প্রসারণ বিভিন্ন বা দুই রকম হয়। তো আমি আগে যে পরীক্ষাটা বললাম ওটা করবে। বা তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে দুটি ধাতুর পাতকে ঠান্ডা এলাকায় বা বরফের মধ্যে বা ফ্রিজের মধ্যে যদি রাখা যায় তাহলে তাদের কি দেখবে, সে পরীক্ষার সাহায্যে তুমি লেখো। ঠিক আগের মতোই লিখবে। আমি যেটা বললাম তোমাদের সামনে উপস্থাপন করছি।
আচ্ছা, এই দ্বিধাতব পাত আমরা কোথায় ব্যবহার করি? দ্বিধাতব পাতের ব্যবহার আমরা দেখে নিই। দ্বিধাতব পাতের মধ্যেই এই দুটো বিষয় চলে আসে। তো অগ্নিসংকেত যন্ত্রে দ্বিধাতব পাত কি কাজ করে আমরা দেখবো, এবং থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রে দ্বিধাতব পাত মানে কীভাবে কাজ করে আমরা দেখবো। দেখবে অগ্নিসংকেত যন্ত্র এখন প্রত্যেকটা বাড়িতে লাগানো থাকে। দেখবে যদি বাড়িতে আগুন লেগে যায় সেই এই যন্ত্রটি ব্যবহার করা হয়। আগুন লেগে গেলে দেখবে একটা অ্যালার্ম বাজতে থাকে। তো এই যন্ত্রটি থাকে বলে অ্যালার্মটা বাজে এবং আমরা বুঝতে পারি। আচ্ছা, অগ্নিসংকেত যন্ত্রে দেখবে দ্বিধাতব, দেখা গেলো একটা অ্যালার্ম বাজার। আমি ভালো ছবি আঁকতে পারিনি, মানে আবারও আমি বলছি, আমি ছবি আঁকা একেবারে কমা। তাহলে এটা একটা অ্যালার্ম, হ্যাঁ। তো এই অ্যালার্মে বা একটা কলিং বেল হতে পারে, কলিং বেল, অ্যালার্ম বা কোনো একটা কিছু হতে পারে। তো এখানে দুর্গম ধাতুর পাত আছে, হ্যাঁ, দুর্গম ধাতুর পাত আছে। এই দুর্গম ধাতুর পাত দিয়ে যদি কলিং বেল বা অ্যালার্মটি তৈরি করা হয়, দেখবেন বাড়িতে এরকম দুটো ধাতুর পাত দিয়ে একটা কলিং বেল লাগানো থাকে বা কলিং বেলটা তৈরি হয়, হ্যাঁ, দুটো ধাতুর পাত দিয়ে। তো অগ্নিসংকেত যন্ত্রের কাজ কি, ওই কলিং বেলে দুটি ধাতুর পাত দিয়ে যুক্ত থাকে। যখন বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় তখন কী হয়, পাত দুটি উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হয়ে কী হয়, যে দুই দিক দিয়ে ধনুকের মতো দেখতে থাকে। যার পছন্দ যেরকম সে পছন্দ অনুযায়ী দুই দিক দিয়ে দেখতে থাকে। দেখে গিয়ে দুই পাশে টাচ করতে থাকে এবং যে ঘন্টাটা থাকে ঘন্টাটা বাজতে থাকে। এবার আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমাদের দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই অগ্নিসংকেত যন্ত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। যদি তোমাদের কোশ্চেনটা এটা আসতে পারে যে কলিং বেলে ঘন্টাটি বাড়িতে যদি কখনো আগুন লেগে যায় কলিং বেলে ঘন্টাটি বাজতে হয় কেন, তো তোমার উত্তরটা এটা লিখবে। কি লিখবে, যে কলিং বেলে দ্বিধাতব পাত যুক্ত থাকে, যার ফলে বাড়িতে যদি হঠাৎ আগুন লেগে যায়, তখন আগুন লাগার ফলে ধাতুর পাত দুটি উত্তপ্ত হয়ে যায় এবং তারা নিজেদের দৈর্ঘ্যের প্রসারণ অনুযায়ী, হ্যাঁ, দুই দিকে ধনুকের মধ্যে বেঁকে গিয়ে, হ্যাঁ, টাচ করে এবং ঘন্টাটি অটোমেটিক বাজতে থাকে। তখন মানুষ বুঝতে পারে যে আগুন লেগেছে। ঠিক এতটুকু লিখবো। তা আমরা অগ্নিসংকেত যন্ত্রটি বুঝতে পেরে গেছি আশা করি। থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র, নিয়ন্ত্রক আমরা কি কাজে ব্যবহার করে দেবো। আমরা বাড়িতে সকলেই জানি যে বৈদ্যুতিক ইস্ত্রি, হ্যাঁ, তারপরে হিটার, হ্যাঁ, এরকম আনুষঙ্গিক অনেক যন্ত্র ব্যবহার করি। দেখবেন থার্মোস্ট্যাট বা বৈদ্যুতিক যন্ত্র, থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি হিটার, তারপরে কি বৈদ্যুতিক ইস্ত্রি, এরকম আরও কিছু যন্ত্র আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, দেখবে হিটারে যখন জামা কাপড় ইস্ত্রি করা হয়, হ্যাঁ, আপনি হ্যাঁ মানে বন্ধ হয়ে যায়, হিটার বন্ধ হয়ে যায়। এখন দেখবে ইলেকট্রিক যে হিটারগুলো হচ্ছে বর্তমানে, এবং ইস্ত্রিগুলো দেখবে যে উত্তপ্ত বেশি হয়ে যায়, দেখবে আপনি বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? কারণ সেখানে দুটি ধাতুর পাত থাকে। দেখবে ঠিক এটার মতোই দেখবে ইস্ত্রিতে দেখবে যখনই জামা কাপড় আমরা ইস্ত্রি করতে থাকি বা হিটার যখন দেখবে কোনো রান্না বা পাত্র বা বর্তন আমরা চাপাই উনুনের মধ্যে, হ্যাঁ, তখন দেখবে যখন গরম হতে থাকে উত্তপ্ত যখন বেরিয়ে যায়, ওর মধ্যে যে পাত দুটো থাকে দেখবে পাত দুটি বেঁকে গিয়ে, হ্যাঁ, মানে ইলেকট্রিক লাইনকে বিচ্ছিন্ন করে দেয়। তারপরে কী হয়, যেহেতু বেঁকে গিয়েছে তাহলে ইলেকট্রিক লাইনকে বিচ্ছিন্ন করে দেয়, তুমি অটোমেটিক, হ্যাঁ, কারেন্ট বন্ধ হয়ে যায়। এবং দেখবে যখন আবার ঠান্ডা হয়ে যাচ্ছে তখন সংকোচন হচ্ছে। সংকোচনে কী হয়, আবার পাত দুটি সোজা হয়ে আবার ইলেকট্রিক কারেন্টের সঙ্গে টাচ করে, যার ফলে আবার কারেন্ট চলে আসে। ঠিক এরকমভাবে থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। তা আমরা এখান থেকেই দেখলাম যে তোমার কঠিন পদার্থ যদি আমরা আলোচনা করি, দেখব তিনটি প্রসারণ লক্ষ্য করছিলাম। তাহলে কঠিন পদার্থের, হ্যাঁ, আমরা বলে দেখতে পাচ্ছি কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক তিন রকম। এক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর 3 নম্বর আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো তার আগে আমরা জেনে নেব
দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ কি? যে কোনো পদার্থকে উত্তপ্ত করলে দৈর্ঘ্য বরাবর প্রসারণকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে, আর ক্ষেত্রফল বরাবর প্রসারণ হলে তাই ক্ষেত্র প্রসারণ বলে, আর আয়তন বরাবর যদি প্রসারণ হয় তাহলে আয়তন প্রসারণ বলে। এই গুণাঙ্ক কাকে বলে আমরা দেখবে ভৌতবিজ্ঞান যতটাই কঠিন ঠিক ততটাই সহজ। কে কঠিন বলে ভাববে না, খুবই সহজ একটা বিষয়, তোমরা সহজে নিলেই দেখবে খুব অতি সহজে এটা একবারে চোখের পলকে তোমরা আয়ত্ত করে নেবে। দেখো আমরা দেখতে পাচ্ছি বোর্ডের 3টি প্রসারণ গুণাঙ্ক আছে, একবারে চোখের নিমেষে সব মুখস্থ করে নেবে তোমরা। দেখো প্রথমে আমরা দৈর্ঘ্যটা নিয়ে আলোচনা করবো। যখন প্রত্যেকটা সংজ্ঞা একই রকম দিবে, প্রত্যেকটা ব্যাখ্যা একই রকম সব রকম একই, কোথায় চেঞ্জ করে তোমরা একটু দেখবে। দেখবে কোনো আমরা এটা কি আলোচনা যে কঠিনে যেটা বিষয়টা পুরোটাই কঠিন আলোচনা করছি, কঠিন পদার্থে। তা আমি কি লিখব? কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি কি করছি আমরা? কোনটাকে আলোচনা? কঠিনের আবার দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ। তো আমি দেখব কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই আমরা যেটা কঠিনটা আলোচনা করছি সেটা বরাবর কঠিনই হবে। ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। বুঝতে পারছি সবাই? কি বলে আমি? কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থে আমরা যে কঠিন পদার্থ নিয়ে আমরা পরীক্ষা করবো সেই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। যেটা আমরা এটা কঠিন না কি দৈর্ঘ্য না নিয়ে আলোচনা করতাম, ক্ষেত্র করতাম, তাহলে আমরা কিন্তু দৈর্ঘ্য যেটা আছে আমরা ক্ষেত্র লাগবে। এটা তো ক্ষেত্র, এর ক্ষেত্র পাস হয়ে গেল। তা আমরা কি হবে? কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, যেটা আমরা এটাকে কাকে বলে লিখি যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তাহলে একে লিখব কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রে যে ক্ষেত্রফল ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি মানে কি লিখতে হবে, কোথায় ঠিক। আয়তন প্রসারণ গুণাঙ্ক তাই কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক এর হবে আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তা আমরা 3টি সংজ্ঞা আশা করে বুঝতে পেরেছি কাকে বলে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো যখন আসবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আগে সংজ্ঞাটা লিখবে, তারপরে ব্যাখ্যা লিখবে। 3টি ব্যাখ্যাই একই রকম, তোমরা দেখো খুবই সহজ। তাহলে ব্যাখ্যায় চলে আসি। মনে করি মানে একটা লোহার পাত্র বা কোন একটি পাত্র নিয়েছি, কঠিন পাত্র, লোহা, কাঁসা, পিতল। মনে করি θ1 উষ্ণতায় কোনো কঠিন পাত্রের দৈর্ঘ্য L1 আমরা ধরেছি, কিন্তু এটা এবং উষ্ণতা বৃদ্ধি করা হবে। বৃদ্ধি করলে যদি উষ্ণতা বাড়ায় দেখবে কি হয়, সেটা বড় হয়। যেমন কামারের কাছে যদি একটা হ্যাঁস বানাতে যায়, ছোট্ট একটা লোহার দণ্ড নিয়ে গেলে ওটা পিটিয়ে ঠিক ধনুকের মতো বেঁকিয়ে একটা হ্যাঁস বানিয়ে দেয়। তো দৈর্ঘ্যটা কতটা বাড়িয়ে এলো, তার দৈর্ঘ্য বৃদ্ধি হয় আশা করি। তাহলে উষ্ণতা বৃদ্ধি করা হলে যদি উষ্ণতা θ2 হয়, তাহলে θ2 উষ্ণতায় কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য কত হবে? L2 হবে। তো আমরা এখানে দেখলাম কি উষ্ণতা বৃদ্ধি হলো কতটা, তবে θ1 ছিল, তবে θ2 দেখা হলো প্রথম উষ্ণতা 10 ছিল, তারপর উষ্ণতা বৃদ্ধি করা হলো 20, তাহলে আমাদের উষ্ণতা 30 করা হলো। তাহলে আমাদের উষ্ণতা বাড়লো কত? যদি আমি 30 থেকে 10 বাদ দিই কত? 20, তাহলে বড় থেকে ছোট বাদ দিতে হবে। তাহলে আমাদের উষ্ণতা প্রসারণ কত হলো? উষ্ণতা প্রসারণ
থিটা 2 মাইনাস থিটা 1 এবং দৈর্ঘ্য প্রসারণ কত হলো সেই একই রকম L2 মাইনাস L1। যদি আমরা ধরছি যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা আলফা দিয়ে চিহ্নিত করি, তবে আলফা সমান কি হবে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে আমাদের এতটা দৈর্ঘ্য প্রসারণ, আর L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য আমরা যেটা ধরেছি সেটা L1 প্রাথমিক দৈর্ঘ্য, আর উচ্চতা প্রসারণ তো আমরা থিটা 2 মাইনাস থিটা 1 করেছি। তাহলে আমরা যদি দৈর্ঘ্য কেটে দিই তাহলে কেটে হচ্ছে 1 বাই উষ্ণতা। তাহলে আমরা এখানে দেখলাম কি আলফা এর একক কত হবে প্রতি ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক দেখতে পেয়েছো তোমরা। তাহলে মাত্রাটা হচ্ছে তাহলে দৈর্ঘ্য প্রসারণ মানে দৈর্ঘ্য মানে এল, লেন্থ তাহলে দৈর্ঘ্য মানে এল এবং উষ্ণতা মানে কে। তাহলে এল যদি আমাদের কেটে যায় তাহলে কোথায় হচ্ছে কে, তাহলে পার কে। তাহলে আমাদের মাত্রা নির্ণয় করতে পারলাম। তাহলে এটা কার কি বাকিলাম আমি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ব্যাখ্যা। যদি তোমাকে ব্যাখ্যা চাই প্রথমে সংজ্ঞাটা লিখবো তারপরে এটা করবো। আচ্ছা, যদি আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ব্যাখ্যা চাই তাহলে আমরা পারবো না। একই রকম ক্ষেত্র, তাহলে আয়তনের মানে যে এগুলো ক্ষেত্র লাগে আমরা ক্ষেত্র ক্ষেত্র এটাও ক্ষেত্র। প্রথমে সংজ্ঞাটা লিখলাম, সংজ্ঞাটা লাগার পরে আমি ক্ষেত্রফলকে দেখা গেল এবার এল ধরেছিলাম, ক্ষেত্রফল এ ধরছি আমি A1, উষ্ণতা বৃদ্ধি করা হলো সে থিটা 2 ধরলাম আমি, ক্ষেত্রফলটা A2 ধরলাম। তাহলে উষ্ণতার প্রসারণ একই হবে, একবারে সিম্পল একই রকম দেখো। তাহলে এরও ক্ষেত্র লাগে আমরা ক্ষেত্র প্রসারণ, তাহলে কি হবে A2 মাইনাস A1। তাহলে আমাদের কি হবে A2 মাইনাস A1 বাই A1। তাহলে এরও আমাদের ক্ষেত্র হবে, ক্ষেত্র এখানেও কেটে গেল পরে 1 বাই উষ্ণতা। তাহলে আমরা আলফাটা বিটা ধরে নেব বিটা। তাহলে বিটা সমান বিটার মাত্রাও 1 সব পেয়ে গেলাম। তো আমরা বুঝতে পারলাম ঠিক ওরকম দেখবেন আমরা একটা বল লিখেছি, এটা দৈর্ঘ্য নয় ক্ষেত্র হবে ক্ষেত্র। বেশ, তাহলে এই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম। যদি তোমাকে প্রশ্ন করে যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে ব্যাখ্যা করো, তারপরে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে ব্যাখ্যা করো, এবং কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে ব্যাখ্যা করো, তোমরা আশা করি পারবে সবাই। তো যাও, পরবর্তীতে আমি আরও বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে আজ আপাতত এখানে থাক, আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে, ইফতার করতে হবে। মাহে রমজান মাস সবাই বুঝতেই পারছো। তো যদি আমি সময় থাকে ইফতার পর আবার এই ভিডিওর সঙ্গে বাকিটা আমি যুক্ত করবো। আর যে সময় না থাকে পরবর্তী দিন আরও বিভিন্ন বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে এবং ভালোই পড়াশোনা করবে এবং ভালো থাকার শুভকামনা করে আমি আজকে এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।